চারিদিকে সন্দেহ সংশয়। কি নিয়ে বলেন তো? নির্বাচন। নির্বাচন কি আদৌ হবে? ডিসেম্বরের মধ্যে কি হবে? এই যে বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে কম সংস্কার না বেশি সংস্কার, আসলে কি নির্বাচন হবে? হঠাৎ করে গত ২-৩ দিন থেকে নির্বাচন কেন্দ্রিক কিছু ব্লুপ্রিন্ট, কিছু নীল নকশা, কিছু কনস্পিরেসি থিওরি, যাকে আরো সহজভাবে অনেকে বলছে প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3, প্ল্যান 4, ইভেন প্ল্যান 5। এক কথায় প্ল্যান 5। একটা নাহলে আরেকটা। কারা এসব পর্দার আড়ালে এসব থিওরি বানাচ্ছে? কেন? কাদের স্বার্থে? তাদের স্বার্থে? না গোষ্ঠীর স্বার্থে? না দেশের স্বার্থে? ২৪-এর গণ-অভ্যুত্থানের রক্তের দাগ এখনো শুকায়নি। অসংখ্য মানুষ অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। আমরা কি তাদের রক্তের সাথে, তাদের পঙ্গুত্বের সাথে বেইমানি করতে চলেছি? না ভাই, আবেগ দিয়ে কথা বলছি না। যেসব জায়গা থেকে, যাদের কাছ থেকে এসব থিওরি শুনছি, বিশ্বাস না করে পারছি না। আচ্ছা ভালো কথা, ধরে নিলাম গুজব। আসেন না, আজকের গুজব নিয়ে কথা বলি। গুজব আর মানুষের প্রত্যাশা নিয়ে কথা বলি। আমি কোনো মন্তব্য করব না। আপনারা যে যার বিচার, বুদ্ধি, বিবেচনা দিয়ে একটা সিদ্ধান্তে আপনারা পৌঁছাবেন। আমি আপনাদের মধ্যে সন্দেহ ঢুকাই দিচ্ছি না। আমি আপনাদের মতো, আপনার মতো দেশের পক্ষে, মানুষের পক্ষে, শান্তির পক্ষে। আমি আপনার মতো, আপনাদের মতো রাষ্ট্র সংস্কারের পক্ষে। এখনো দেয়ালে দেয়ালে সেসব দেয়াল লেখন বসে যায়নি কিন্তু। অথচ আমরা নানান স্টাইলে ফ্যাসিস্টের পদধ্বনি শুনতে পাচ্ছি। নানান ঢঙে, নানান রূপে। আসেন, কোন সেই ৫টা বিকল্প নিয়ে আলোচনা হচ্ছে? না, এটা চায়ের দোকানে আলোচনা না। এটা ইন্টেলেকচুয়াল টেবিলে আলোচনা হচ্ছে। একজন সাংবাদিক হিসাবে বিভিন্ন মতের, বিভিন্ন টাইপের সমাজের অনেক প্রভাবশালী রাজনীতিবিদ এক্সেট্রা বিভিন্ন মহলে মেশার সুযোগ হয় এবং এবং সেই সব বৈঠকের সূত্র ধরে বিশ্বাসযোগ্য অনেক থিওরি সামনে চলে আসছে। আসেন দেখি কি আছে সেই প্ল্যান 5-এ। এখন পর্যন্ত যে সমস্ত প্ল্যান নিয়ে ভাবা হচ্ছে একটা পর একটা, তার মধ্যে প্রথমটা আমি জানতে পেরেছি যে ধরে নেন প্ল্যান এ, ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আওয়ামী লীগ ছাড়া এনসিপি এবং বিএনপির মধ্যে একটা পর্দার আড়ালে সমঝোতা হবে। সিট ভাগাভাগির সমঝোতা এবং ডক্টর ইউনূসকে রেখে দেওয়ার সমঝোতা। খুব মন দিয়ে শোনেন। প্ল্যান 1, প্ল্যান 1 এ হলো আগামী ডিসেম্বরের মধ্যে যদি ইলেকশন হয়, আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশন প্ল্যান 1। তাতে কি কি আছে? বিএনপি এবং এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তাদের সাথে একটা সমঝোতা ভিত্তিতে ইলেকশন হবে। সেখানে আওয়ামী লীগের ঠাঁই হবে না। ন্যূনতম কিছু সংস্কার করে সমঝোতার ভিত্তিতে তারা ইলেকশনে যাবে। বাট ডক্টর ইউনূসকে কোনো না কোনো ফরম্যাটে অন্তত আগামী 5 বছরের জন্য রেখে দিতে হবে। আন্তর্জাতিকভাবে ইমেজ ধরে রাখার জন্য আন্তর্জাতিক ফোরামে, বিশ্ব দরবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইমেজ, যে সক্ষমতা, যে বার্গেনিং ক্যাপাসিটি, সেটার
সুফল ভোগ করার জন্য তাকে নির্বাচনের পরে যে সরকার গঠিত হবে সেই সরকারের একটা প্ল্যাটফর্মে তাকে রাখা। সেটা কি হতে পারে? একেবারে সরল উত্তর, রাষ্ট্রপতি। এরকম একটি আলোচনা কিন্তু পর্দার আড়ালে আছে। সেটি কতদূর এগিয়েছে বা আদৌ আগায় আগায় নাই জানি না। আসেন প্ল্যান বি, আগামী জুনের মধ্যে নির্বাচন। আওয়ামী লীগ অংশ নেবে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সবাই অংশগ্রহণ করবে। সন্দেহ করা হচ্ছে এই নির্বাচনটা নিয়ে নানান রকম সূক্ষ্ম মেকানিজম হইতে পারে। আফসোস যে এই নির্বাচনের জন্য এত কিছু। আর আগামী জুন মাসে যদি ইলেকশন হয় একে বর্ষার মধ্যে, জানি না জুনই হবে কিনা, সেটা গড়াতেও পারে, আরো সামনে জায়গাতে পারে। ততক্ষণে বিএনপির 12টা অনেকটা বেজে যাবে। কারণ বুঝতে পারছেন বিএনপি তার এক শ্রেণীর নেতা কর্মীদের ধরে রাখতে পারছে না। আওয়ামী লীগের বিভিন্ন জায়গা, দখলের জায়গা, চাঁদাবাজির জায়গা তারা পূরণ করছে, যাদের কারণে দলটির অনেক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ইতিমধ্যে 3000-এর উপর বহিষ্কার করা হয়েছে, তারপর লাগাম টানা যাচ্ছে না। 8 মাসে এই অবস্থা। আরো যদি 1 বছর পার হয় ইলেকশনের জন্য, বুঝে নেন যে বিএনপির অবস্থা কি হবে। বিএনপির ইমেজ খারাপ হবে, বিএনপির ভোট কমবে, এক্সেট্রা এক্সেট্রা। তখন জাস্টিফাই করা যাবে বিএনপি নির্বাচনে যদি আসন কম পায়, জাস্টিফাই করা যাবে, বিএনপি ড্যামেজ হয়ে যাবে অনেকখানি। আবার তখন যদি ইলেকশনে আওয়ামী লীগ 30-40টা সিট পেয়ে যায়, তাহলে মানুষ সহজে বুঝবে, ধরে নিবে যে না বিএনপি তো ওই আওয়ামী লীগের মতো চাঁদাবাজি করছে, মাস্তানি করেছে, দখল বাণিজ্য করেছে, অনেক খারাপ কাজ করে ফেলছে এর মধ্যে, যে কারণে মানুষ বিএনপির থেকে মুখ ঘুরাই নিছে, নানান কারণে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ সিট প্রায় 50টা পেয়ে যায়, অবাক হওয়ার কিছু থাকবে? আর যদি এনসিপি সিট পেয়ে যায় 100-র উপরে, তাহলে আর কয়টা সিট থাকে আমি জানি না। প্ল্যান বি নিয়ে কারা কাজ করতেছেন এবং আদৌ এটি গুজব না সত্যি, সিদ্ধান্ত আপনাদের। সাবজেক্টটা আমি বলছি, বাজারে যে গুজবগুলো আছে, গুজবে কেউ কান দিবেন না, যার যার মেধা বুদ্ধি নিয়ে অ্যানালাইসিস করবেন। প্ল্যান 3 বা প্ল্যান সি, নির্বাচন হবে না এখন, নির্বাচন হতে আরো 5 বছর অপেক্ষা করতে হবে। এর মধ্যে কি হতে পারে? এর মধ্যে অনেক কিছু করতে পারে। তো ডক্টর ইউনূস থাকবেন সরকারে, সেটি হতে পারে প্রধান উপদেষ্টা পদে বহাল, অথবা হতে পারে উনি রাষ্ট্রপতি। প্রধান উপদেষ্টা জায়গায় আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আসতে পারেন, সাবেক কোন সেনা কর্মকর্তা আসতে পারেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তারা অনেকে নাও থাকতে পারেন। এটাও কিন্তু গুজব, আলোচনা হচ্ছে। যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ব্যর্থ করে দিতে চায়, ওই যে বলে না অনেক সময় শয়তানও কিন্তু, শয়তান ভালোবেসে মানে নেক সুরতে শয়তান ধোঁকা দেয়, যেটা আমাদের ইসলামে বলে আর কি। শয়তানও কিন্তু অনেক সময় নেক সুরতে ধোঁকা দেয়, ভালো মানুষ সেজে ভালো কথা বলে। এই সরকার কি ওরকম কোনো ধোঁকার মধ্যে পড়তে যাচ্ছে? যে সমস্ত দেশি বিদেশি শক্তি যারা এই সরকারকে ব্যর্থ করে দিতে চায়, যারা 24 গণ অভ্যুত্থানের চেতনাকে ব্যর্থ করে দিতে চায়, যারা এনসিপি বিএনপি কে জনগণের কাছে খারাপ জায়গায় নিয়ে যেতে চায়, তাদের একটি বিকল্প হলো প্ল্যান সি।
সুকৌশলে নির্বাচনটা ডিলে করে দেয়া, বিলম্বিত করা। যত নির্বাচন বিলম্বিত হবে তত বিএনপির ভোট কমবে, বিএনপি বিতর্কিত হবে এবং একটা পর্যায়ে এনসিপি জাতীয় নাগরিক কমিটি এই তরুণদের দলও বিতর্কিত হয়ে যাবে, মানে বিতর্কিত করে দেওয়া হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইমেজ আকাশ ছোঁয়া এখন, সেটিও আকাশ থেকে চূড়া থেকে মাটিতে নামানো হতে পারে। সবকিছু মিলে এক টিকিটে 3 ছবি তারা দেখবে, 3টি গোল। বিএনপির ইমেজ নষ্ট করবে, বিএনপি ক্ষতিগ্রস্ত করবে, এনসিপি ক্ষতিগ্রস্ত হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস বিতর্কিত হবে। তাহলে আর থাকে কি? বুঝতে পারছেন? একটা পর্যায়ে যে তখন ওই যে হাই হোসেন, সরি আমি অন্যদিকে গেলাম। যদি এই 3টা শক্তিকে বিতর্কিত করা যায় তাহলে তখন জনগণের সামনে হাজির করা হবে ওই আওয়ামী লীগই তো ভালো ছিল, ঠিক কিনা? তাহলে আপাকে ফিরাই নিয়ে আসেন, ত্রাণকর্তা হিসাবে উনি আবার ফিরে আসবেন। দিস ইজ প্ল্যান সি। লিখে রাখেন, বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে এই কথাগুলো আজ বলে গেলাম, ভবিষ্যৎ বলে দেবে আমরা কোন পথে যাচ্ছি, কোন পথে নিয়ে যাচ্ছি। রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে কোথায় আমরা নিয়ে যাচ্ছি। এখানেই শেষ নয়। যে প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান সি ব্যর্থ হয়, তাহলে প্ল্যান ডি অথবা 4। সেখানে কি আছে? সংস্কারের জন্য, সংস্কার ও বিচারের জন্য সময় ক্ষেপণ। এর মধ্য দিয়ে ভূ রাজনৈতিক একটা কসলা-কসলি বাধাই দেওয়া হবে। ভূ রাজনৈতিক স্বার্থের দ্বান্দ্বিক সম্পর্ক তৈরি করা হবে। একটা অগ্নিগর্ভের মুখে দাঁড়াবে দেশ। চীন, যুক্তরাষ্ট্র, ভারতের ত্রিমুখী স্বার্থের লড়াইয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ভুল করবে বা ভুল করার ফাঁদ তৈরি করা হবে। তার মধ্যে দিয়ে আমরা জাতি হিসাবে আমরা ম্যাসাকার হয়ে যেতে পারি। আমি সেনাপ্রধানের পক্ষে বলছি না। উনি যে একটা বক্তৃতা বলেছিলেন 25শে ফেব্রুয়ারি পিলখানা দিবসের একটা অনুষ্ঠানে, আমি হুঁশিয়ার করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, পরে কিন্তু আমাকে বলতে পারবেন না। ইয়েস, আমার সূত্রগুলো বলছে সেনাপ্রধানের যে সতর্কবাণী, তার একটা উত্তর এখানে পাওয়া যেতে পারে এই প্ল্যান 4-এ, প্ল্যান ডিতে। আর থাকলো প্ল্যান 5, সর্বশেষ। সেটি আমরা কেউই চাই না। সেটি যদি হয়, জাতি হিসেবে আমাদের সবার জন্য চরম দুর্ভাগ্য বয়ে নিয়ে আসবে। সেখানে সব পক্ষকে পচানো হবে। নানান ফাঁদে, নানান কৌশলে জঙ্গি কাঠ খেলা হবে, গুপ্ত হত্যা চালানো হবে, বাংলাদেশকে বিশ্বের সামনে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হবে। দেশি বিদেশি চক্র এই প্ল্যান 5ও তারা নিয়ে প্রস্তুত। একজন সাংবাদিক হিসাবে, একজন সংবাদকর্মী হিসাবে আমার নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য বিভিন্ন সূত্রের সঙ্গে আলাপ করে মনে হয়েছে যে আমার দেশের মানুষকে চিন্তার খোরাক দেওয়ার জন্য, কেউ বিভ্রান্ত হবেন না, কিন্তু আমার এ কথা বিশ্বাস করবেন না, আমি চিন্তার খোরাক দিলাম, আমি নিজেও ভাবছি, কিন্তু আমাকে মনে হলো দেশের স্বার্থে এগুলো শেয়ার করা দরকার, যেন আমরা ভুল পথে না আগাই, ভুল পথে না পা দিই। প্লিজ ভাইয়েরা আমার, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ,
আমরা যেন আমাদের ব্যক্তি স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে ভুল করি, ভুল না করি, কারোর ফাঁদে না পা দিই। ক্ষমতার লোভ, অর্থের লোভ, এতে ফাঁদে পা না দিই। ইতিমধ্যে কিন্তু অনেকে ফাঁদে পা দিয়েছেন, অনেকের হাত ময়লা হয়েছে, সেসব আজকে আর বলবো না। একজন সংবাদকর্মী হিসাবে এতটুকু বলছি, আমরা অনেক খবর রাখি, অনেক খবর রান্না বান্না হয় আমাদের কিচেনে। সব তো আর বলার জন্য না, সব তো আর লেখার জন্য না, সব সংবাদই প্রকাশের জন্য না, সব সংবাদ প্রকাশ করা যায় না। দেশের স্বার্থে দু একটি কথা বললাম, খুব ভিতরের দায় থেকে। দেশটা আমার, আপনার, আমাদের। প্লিজ আল্লাহর রাস্তে ১,৫০০ মানুষ জীবন দিয়েছে, আল্লাহর রাস্তে কেউ রক্তের সাথে বেইমানি করবেন না। দেশটা আমাদের সবার। কতজন এমপি আমরা পাবো যারা সেবক হবে? আসেন, যে আকাঙ্ক্ষা নিয়ে এই তরুণ ছাত্ররা, এই জনতা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে, তাদের রক্তের ঋণ শোধ করি। যারা খুনি, ঘাতক, টাকা পাচারকারী, ব্যাংক ধ্বংসকারী, দেশ শেষ করেছে, তাদের আইনের আওতায় এনে বিচার করি। পাশাপাশি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে কারোর ফাঁদে পা না দিয়ে আসেন আমরা একটি সুন্দর সার্থক নির্বাচনের দিকে যাই, কোনো কনস্পিরেসির ফাঁদে পা না দিই, জাতীয় ঐক্য তৈরি করে, জাতীয় ঐক্য খুব জরুরি, সব দল মত নির্বিশেষে জাতীয় ঐক্য খুব জরুরি। এবং আরেকটা জিনিস খুব জরুরি, তারেক রহমান এবং খালেদা জিয়ার দেশে আসা খুব জরুরি। আরো অনেক আগে আসতে হতো, এর ব্যাখ্যা আর দিলাম না। আসেন দেশটাকে রক্ষা করি সকল ষড়যন্ত্রের হাত থেকে। আমরা যেন কারোর পাতানো ফাঁদে পা না দিই। যাদের উদ্দেশ্যে বললাম, আশা করব এখান থেকে তারা অনেক বার্তা পেয়েছেন বা আমার চেয়ে অনেক তথ্য তারা জানেন। যে কোনো মূল্যে আমি মনে করি যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য, সৎ যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য এবং আগামী দিনে লুটেরা, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাস্তানি, দখল বাণিজ্য বন্ধ করার জন্য যেই সব নেতৃত্ব দরকার, যাতে আমাদের ভোটটা ভালোভাবে হয়, ভালো মানুষ নির্বাচন করতে পারে, সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ঠিকঠাক থাকে, মোটামুটি আমরা বাংলাদেশটাকে যে পথে নিতে চাই তার একটা 50% সংস্কার আমরা করে আমরা বিচারও কিছুটা আগায় নিয়ে যাই এবং আমরা 22 ডিসেম্বর দেরি না করি। এর মধ্যে সবাইকে সাথে নিয়ে যেখানে যেটুকু সমঝোতা হওয়ার দরকার প্রকাশ্যে বা অন্তরালে, এগুলো আপনারা করেন আল্লাহর রাস্তে। এই সমঝোতাগুলো করেন, করে ভেদাভেদ ভুলে যান, একটি নির্বাচনের দিকে আপনারা আসেন। না হলে কিন্তু হায়নারা, শকুনের আমাদের দেশের দিকে ফনা তুলে আছে। হায়নারা কিন্তু বসে নাই। আল্লাহর রাস্তায় দেশের স্বার্থে সবাইকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ জাতি গঠনের মাধ্যমে দল মত নির্বিশেষে আসেন আমরা একটি সুন্দর সার্থক জন আকাঙ্ক্ষা অনুযায়ী ভোটের দিকে এগিয়ে যাই। আল্লাহ হাফেজ।